গণভোট অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে এক বৈঠকে এই অধ্যাদেশ চূড়ান্ত করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক হয়। আজই গণভোট নিয়ে অধ্যাদেশ জারি করতে এই বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আশা করা হচ্ছে এরপরই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গ্রহণ একদিনে এই অধ্যাদেশ জারি করলে কাজ শুরু করবে নির্বাচন কমিশন। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে কাজ করছে কমিশন। পর্যবেক্ষকদের সাথে এক সংলাপে এমন আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংলাপে ভোট গ্রহণের দিন মাঠ পর্যায়ে প্রকৃত চিত্র তুলে ধরতে দেশি পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এই সংলাপ হয়। এ সময় কোনো রাজনৈতিক দলের সাথে জড়িতদের পর্যবেক্ষক সংস্থার সাথে যুক্ত করা যাবে না বলেও জানান সিইসি। সংলাপে ইসি আবুল ফজল সানাউল্লাহ জানান, পর্যবেক্ষক সংস্থা পক্ষপাতিত্ব করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের মতামত ও পরামর্শ গ্রহণে মোট ৮১টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা ইসির সংলাপে অংশ নেন। আমাদের অনেক হয়েছে, এটা হতে পারে, নানা কারণে হতে পারে। Let us forget about it. Rather we should take lessons from the past. এখানে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই, কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা এটা এই ইলেকশনটাকেও দেখতে চাই। কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয়, প্রখর না হয়, আমাদের ইলেকশনে দেখাটাও কিন্তু সঠিক হবে না। রাজুকের প্লট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে করা মামলার রায় আগামী ১ ডিসেম্বর। মঙ্গলবার এই আদেশ দেন ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম। এ মামলায় হাসিনা, রেহানা সহ আসামি ১৭ জন। এর আগে গত ১৮ নভেম্বর এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলায় ৩২ জনের সাক্ষ্য নেয় আদালত। গত ৩১ জুলাই ৩ মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। অভিযোগ গঠনের শুনানির সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ২৩ আসামির বিরুদ্ধে গত জানুয়ারিতে আলাদা ৬টি মামলা করে দুদক। এদিকে পূর্বাচলের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে ৩ মামলার রায় আগামী ২৭ নভেম্বর। রাজুকের প্লট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে করা মামলার রায় আগামী ১ ডিসেম্বর। এ বিষয়ে জানাচ্ছিলাম। এই বিষয়ে আরো একটু জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মারুফ, আদালত আর কি বললেন এ বিষয়ে আমাদের আরেকটু বিস্তারিত জানাবেন। আজ কিছুক্ষণ আগেই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনা সহ শেখ রেহানা এবং অন্যান্য যে আসামি রয়েছেন মোট ১৭ জন আসামি, এই মামলার কিন্তু রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে। এবং এর আগে কিন্তু শেখ হাসিনার পরিবারের প্লট দুর্নীতি যে মামলাটি, সেই মামলারও তারিখ ঘোষণা করা হয়েছিল। আর দুদিন আগে সেই মামলা কিন্তু ২৭ নভেম্বর তারিখ ঘোষণা করা হয়েছিল। এবং আজকে শেখ রেহানার পরিবারের প্লট দুর্নীতির যে মামলাটি, এই মামলায় শেখ হাসিনা আসামি হিসেবে আছেন। এই মামলায় কিন্তু ১ ডিসেম্বর রায়ের জন্য দিন ঘোষণা করা হয়েছে। এবং এখন কিন্তু আমার সাথে এই যে মামলাটি হয়েছে, এই মামলায় দুদকের আইনজীবীরা রয়েছেন। আমি তাদের সাথে সরাসরি এই মামলার বিষয়ে কথা বলবো। যেমনটা বলছিলাম যে আমরা দেখেছি ৬টি মামলা হয়েছে, ইতিমধ্যে 4টি মামলার কিন্তু রায়ের দিন নির্ধারণ করা হচ্ছে। আসলে অভিযোগগুলো কি এবং আপনারা কি আশা করছেন? অভিযোগগুলো তো হচ্ছে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের তারা অবৈধভাবে প্লট গ্রহণ করায় তাদের বিরুদ্ধে দুর্নীতির এই মামলা করা হয়েছে ৬টি। এবং আমরা আশা করছি যে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন আমরা আশা করছি। এখানে দেখলাম যে আমরা টিউলিপ সিদ্দিকীকেও আসামি করা হয়েছে, এবং তার বিরুদ্ধে আসলে আপনারা কি ধরনের তথ্য প্রমাণ হাজির করতে পেরেছেন? এখানে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে মোট 2 জন সাক্ষী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সম্মুখে। এবং তারা সেখানে বলেছে যে টিউলিপ সিদ্দিকীর ভূমিকা সম্পর্কে সেখানে বিস্তারিত বর্ণনা করেছেন যে উনি বিভিন্ন সময় দেশে আসতেন অথবা দেশের বাইরে থেকেও উনি বিভিন্ন অ্যাপস, টেলিফোনের মাধ্যমে অ্যাপস ব্যবহার করে উনি যে প্রধানমন্ত্রী কিংবা তার যে একান্ত সচিব সালাউদ্দিন সাহেবকে উনি প্রভাবিত করতেন। তাতে উনি এই মামলার একজন আসামি এবং ওনার বিরুদ্ধেও এই সকল ধারা প্রযোজ্য, যেহেতু ওনার প্রত্যক্ষ প্রভাবে এবং প্রত্যক্ষ প্ররোচনায় এই
প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। জানো তাহলে কি প্ররোচনা দিয়েছেন, এই অভিযোগে কি শাস্তি কি একই রকম যাবজ্জীবনের শাস্তি? হ্যাঁ, যদি এখানে যেহেতু 109 ধারা আছে, 109 ধারায় সবাই সদস্যিকভাবে একটি অন্যায় কাজ, একটা বেআইনি কাজ হয়েছে, একটা প্রসিডিং হয়েছে, সেখানে অন্য অন্য এবেটররা অর্থাৎ মূল ধারায় যে অপরাধ যে শাস্তি বিধান আছে সেই শাস্তি তার বিরুদ্ধে লাই করবে। যেমনটা বলছিলাম যে সবারই যাবজ্জীবন সাজার কথা আপনারা আদালতকে জানিয়েছেন। এর বাইরে যদি আমি বলি যে এর অন্য যে আসামিরা রয়েছেন কর্মকর্তারা, বিশেষ করে রাজুকের অন্যান্য কর্মকর্তারা, তাদের ক্ষেত্রে কি কি সাক্ষ্য প্রমাণ পেয়েছেন? তারা তো অবৈধভাবে এই প্লটগুলো বরাদ্দ প্রদান করেছেন প্রসিডিং ফলো না করে। যেমন প্লট নিতে হইলে একটা হলফনামা দিতে হয়, সেই হলফনামাটা পর্যন্ত তারা নেয়নি। কারণ শেখ হাসিনা পরিবার এবং শেখ রেহানার পরিবারের সকলেরই কম বেশি ঢাকা শহর এবং তার আশেপাশে প্লট আছে, সেই বিষয়গুলো তারা গোপন করে মিথ্যা হলফনামা প্রদান করেছেন। যে তাদের বোর্ড অফ ডাইরেক্টরেও রাজুকের বোর্ড অফ ডাইরেক্টর সেই বিষয়টা তারা আমলে নেননি। আজকে আমরা দেখেছি এই মামলায় কিন্তু একজন আসামি গ্রেপ্তার এবং বাকিরা পলাতক। যে একজন গ্রেপ্তার আছেন তার পক্ষ থেকে কি কি যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে বা তার পক্ষে সাক্ষীরা কি বলেছেন? সে বলছে যে সে রাষ্ট্রের একজন কর্মকর্তা হিসাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন করেছেন। যেমনটা বলছিলেন যে টিউলিপ সিদ্দিকী সহ এই মামলায় শেখ রেহানার পরিবার অর্থাৎ তার মেয়ে ছেলে সহ সবার বিরুদ্ধে কিন্তু এই মামলাটি, এবং এই মামলায় আগামী 1 ডিসেম্বর রায় ঘোষণা করা হবে। এর আগে আমরা দেখেছি যে এই মামলায় যেহেতু শেখ হাসিনা আসামি, আর এর আগে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আরও একটি মামলা রায়ের জন্য কিন্তু 27 নভেম্বর দিন ধার্য করা হয়েছে। অর্থাৎ এই সপ্তাহের মধ্যে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি মামলার রায় আসতে চলেছে। মাইনুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএমএম আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাইনুল মারুফ। মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়ার 4 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মঙ্গলবার সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। সূচনা বক্তব্যের পর আদালত জানান আগামী 8 ডিসেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সূচনা বক্তব্যে 4 আসামির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। পলাতক 4 আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন এ সময় উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে 6 জনকে হত্যাসহ এই 4 আসামির বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে। এর আগে গত রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এই মামলার অপর আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। মেট্রো রেল টিকিটের অনলাইন রিচার্জ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। এ সময় তিনি জানান, যাত্রীদের দুর্ভোগ কমাতে র্যাপিড পাস ও এমআরটি পাস ঘরে বসে রিচার্জের ব্যবস্থা চালু করা হলো। তিনি জানান, এই কার্যক্রম আরও সহজ করতে মোবাইল অ্যাপস চালু করা হচ্ছে আগামী মাসেই। এছাড়াও একই কার্ড দিয়ে বাস ভ্রমণের ভাড়া পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান মঈনুদ্দিন। ঘরে বসে 100 টাকা থেকে সর্বোচ্চ 5,000 টাকা রিচার্জ করা যাবে। তবে মেট্রো স্টেশনে এসে এভিএম মেশিনে কার্ডটি পাঞ্চ করার পর অনলাইনে রিচার্জ ব্যালেন্স কার্ডে যুক্ত হবে। কাজলার পাড়, ভাঙা প্রেস, কাজিরগাঁও, মাতুয়াইল পশ্চিমপাড়া এসব নিয়ে গঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 63 নম্বর ওয়ার্ড। সামান্য বৃষ্টিতে এখানকার সড়কগুলোতে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতার কারণে এই এলাকার মানুষের জীবনযাত্রা কার্যত স্থবির হয়ে গেছে। 2018 সালে ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনের অধীনে আসা এই এলাকার নাগরিক দুর্ভোগের শেষ নেই। সুমন মাহমুদের প্রতিবেদন। সড়কের জলাবদ্ধতার এই দৃশ্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 63 নম্বর ওয়ার্ডের মাতোয়াইলের শরীফপাড়ার। বৃষ্টির কারণে এখানকার সড়কগুলোতে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। রিকশা বা অটোরিকশা কোনোটি চলাচল করতে পারে না এ রাস্তায়। উঁচু নিচু ভাঙা রাস্তায় পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, একবার বৃষ্টিতে যে পানি জমে তা সরতেই সময় লাগে প্রায় 1 মাস। এর উপরে এলাকার আশেপাশে গড়ে ওঠা মৎস্য খামারের কারণে সমস্যা আরও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। পদ্মার যে রাস্তাটা আছে ওই জায়গাটা আগে পানি নামতো, ওই জায়গাটাতে এরা
এই আপনার খামার কইরা সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে। এখন আমরা ওই বৃষ্টি আইলে আমরা মনে করেন ঠিক মতো চলাফেরা করি না। ময়লার পর্যায়ে যখন বাঁধ দিছে তখন থেকে এই পানিগুলো এখানে আটকা থাকে, এখানে পানি যাওয়ার কোনো ব্যবস্থা করে নেই। ইটপাট আছে পানি নিচে তোর গাড়িওয়ালা দেখে না, উঠলে তো দিতেই পড়ে। আমরা এই পানি পাড়ার থেকে বাঁচার মতন উপায় আমরা পাইতেছি না। কারো কাছে তো দুঃখ সুখ বলুন, এটা তো আমি কারো পাইনি। প্রতিনিয়ত নোংরা পানিতে যাতায়াত করার কারণে অনেকেই আক্রান্ত হচ্ছেন চর্মরোগে। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের জন্য এসব এলাকায় এখন পর্যন্ত কোনো ধরনের ড্রেনেজ ব্যবস্থা করা হয়নি। পাও ঘা হয়ে যায় এবং আওয়া যাওয়া অনেক কষ্ট হয়, কিন্তু 5-6 মাস ধরে আমরা অনেক কষ্ট করতেছি। বিভিন্ন ধরনের চুলকানি পায়ের মধ্যে ওঠে, আবার বাসায় যাওয়া আসা যাওয়ার করতে অনেক সমস্যা হয়, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে অনেক সমস্যা হয়। স্থানীয়দের অভিযোগ স্পষ্ট, সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েও তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। পানি নিষ্কাশনের জন্য কার্যকর কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘ 6 মাস ধরে তাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই পানি জমার কারণে দেখা যায় মশা বা আর অন্যান্য আদার্স অনেক রোগবালাইয়ের প্রতি, কারণ এই পানিগুলো পারানো তো আমাদের ঠিক না। অনেক এমপি মন্ত্রী আইছে, অনেক তারপরে কমিশনার আইছে, অনেকজনে মাইপা নিছে, আমাদের কাজটা কেউ করে নাই। এই বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বক্তব্য, নতুন ওয়ার্ডে অনেক জায়গাতেই এখনও উন্নয়ন কাজ শুরু হয়নি, তবে জলাবদ্ধতার বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। ময়লার ভাগাড়ের জন্য তাদের পানির বা জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে, এটা পরিপূর্ণভাবে সঠিক নয়, কারণ এখানে কোনো ড্রেনেজ সিস্টেমটাই নাই। নাম্বার 2 হলো ওখানে যে জলাশয়গুলি আছে, ওই জলাশয়গুলি কিন্তু এটা প্রতিটা সেগমেন্ট করে তারা মাছ চাষ করছে। মাছ চাষ করতে যে বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। সো এই সৃষ্টির ফলে কিন্তু পানি যে গতিতে পানিটা যাওয়ার কথা ছিল, সেই গতিতে কিন্তু পানি যাচ্ছে না। গেল 6 বছর ধরে এই দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। আশ্বাস নয়, তারা এবার সমাধান চান। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। আশুলিয়া তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডে আহত শ্রমিকরা 4 দফা দাবি আদায়ে কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হলে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তারা। সোমবার বিকেল থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনের পরিত্যক্ত ভবনের নিচে তারা অবস্থান নেন। এ সময় শ্রমিকরা বলেন 13 বছর ধরে ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছেন, কিন্তু বিগত সরকার কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। এছাড়া তাজরিনের মালিক দেলোয়ার সহ দোষীদের কোনো শাস্তির ব্যবস্থা করা হয়নি। তাদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসন সহ দোষীদের শাস্তির আওতায় আনা না হলে এই কর্মসূচি পালন করবেন বলে জানান তারা। এমনকি সংশ্লিষ্ট দপ্তর কোনো ধরনের পদক্ষেপ না নিলে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যারও হুমকি দেন তারা। আমরা যতদিন মন্ত্রণালয় থেকে, শ্রম মন্ত্রণালয় থেকে, এমনকি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যতদিন আমাদের ডিসিশন আমরা ফাইনালি না পাবো, ততদিন আমরা এখান থেকে না হয় আমরা এই যে আমাদের মৃত্যুর জন্য আমরা রেডি। আমরা আর বাঁচতে চাই না, কারণ আজকে 13টা বছর শেষ হয়ে 14 বছরে পড়ছে। আমরা লড়াই সংগ্রাম করতে করতে আমরা এখন ক্লান্ত। আমাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা এদের মুখেই রয়ে গেছে, আজ পর্যন্ত কার্যকর হয়নি। 4টা দাবি। 1 নম্বর দাবি হলো এক জীবনের আয়ের সমতুল্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসন এবং ফ্যামিলি সহকারে দীর্ঘমেয়াদী সুচিকিৎসা এবং এসব খুনি যারা আমাদের শ্রমিক গুলার এই মোবাইল তালা বন্ধ করে খুন করছে এবং আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ। আমার স্বামী 5 তলায় করলে ছিল, আমি 4 তলার কোয়ার্টার। উনি ওখান থেকে ব্যথা পাইছে, অসুস্থ, আর আমিও তো অসুস্থ। উনি চিকিৎসা অবস্থায় মারা গেছে। খাগড়াছড়িতে নির্বাচনী আমেজ পুরো দমে শুরু হয়নি এখনো, তবে এবারের নির্বাচন নিয়ে জেলার নারীরা বেশ আগ্রহী। তারা এমন প্রার্থী নির্বাচিত করতে চান যারা নারী বান্ধব কর্মসূচিকে প্রাধান্য দেবেন। বিশেষ করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি তাদের। তবে তারা বলছেন সবার আগে প্রয়োজন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। রূপায়ণ তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন। 9টি উপজেলা, 3টি পৌরসভা আর 38টি ইউনিয়নে প্রায় পুরুষের কাছাকাছি এই নারীরা এবার ভোট দিতে বেশ আগ্রহী। নারী ভোটাররা বলছেন আসন্ন নির্বাচনে নারী বান্ধব প্রতিনিধি দেখতে চান তারা। ভোটের মাধ্যমে এমন একজন প্রার্থীকে জয়ী করতে চান যার মাধ্যমে নারীরা নিরাপদে চলতে পারবে, পাশাপাশি নারীদের অধিকার ও সম্মান রক্ষায় কাজ করবে তারা। আমরা যেন সুষ্ঠুভাবে নিরাপদে আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি, আর পাশাপাশি হচ্ছে নারীরা যেন সব জায়গায় নিরাপদ থাকে। স্কুল কলেজে গেলে,
অফিসে আদালতে বাইরে গেলে যেন নিরাপদ থাকে, সব ধরনের যেন নিরাপত্তা দেয়, এরকম আমরা প্রার্থী চাই। যে আমাদের নারীদের নিয়ে চিন্তা ভাবনা করবেন আর আমাদের নারীদেরকে নিরাপত্তা দিবেন, স্বাস্থ্য শিক্ষা সব দিক থেকে যেন আমাদের মেয়েদেরকে দেয়, সেরকম প্রার্থীকে আমরা চাই। খাগড়াছড়িতে যেহেতু পাহাড়ি বাঙালি মানুষের বসবাস, তাই সম্প্রীতি রক্ষার কথাও বলছেন অনেকে। যিনি পাহাড়কে শান্তিতে রাখতে চান বা রাখতে পারবেন সেই ধরনের প্রার্থী চান তারা। যে নিয়ে আমাদের খাগড়াছড়িতে শান্তি সম্প্রীতি রক্ষা করবেন, আমি সেই প্রার্থীকে ভোট দেব। আমি যেন আমার ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারি এবং এমন একজনকে দিতে চাই যে পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখবে, যেখানে পাহাড়ি বাঙালির কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে নারীর মর্যাদা থাকবেন। ভোট নিয়ে আগ্রহী এবার তরুণ ভোটাররাও। তারা চান এমন প্রার্থী আসুক যারা নারীদের শিক্ষার উপর জোর দেবেন, সেই সাথে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন। প্রথম ভোট প্রার্থী হিসেবে এটাই চাইবো যে এখানে স্থানীয়ভাবে এমন একজন ভোটে জয়যুক্ত হোক, যিনি হচ্ছে আমাদের নারী সমাজকে নিয়ে কাজ করবে, যাতে নারী সমাজ পিছিয়ে না থাকে। এমন একজন প্রার্থীকে ভোট দিব যিনি সমাজের কল্যাণের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, নারীদের সুরক্ষার জন্য কাজ করবেন, শিক্ষার জন্য কাজ করবেন। পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ব্যবস্থাকে যেন আরো উন্নত করে, আরো সুন্দর করতে পারে, আমরা যাতে আরো ভালোভাবে পড়ালেখায় উদ্বুদ্ধ হতে পারি, এমন প্রার্থীকে ভোট দিতে চাই। এখানে হচ্ছে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হয়। সেজন্য হচ্ছে এখানে হচ্ছে যে প্রার্থীকে আমি ভোট দিব, তিনি যদি এগুলো নিরপেক্ষভাবে কাজগুলো করেন, যেমন হচ্ছে আমাদের নারীদের নিয়ে নারী ক্ষমতা নিয়ে কাজ করতে হবে তাকে। ২৭,৪৯৩ জন নতুন ভোটার সহ এ আসনের মোট ভোটার সংখ্যা ৫,৪২,৫৯৪ জন। এর মধ্যে প্রায় অর্ধেকের কাছাকাছি নারী ভোটার। মনিরা কাজুরি, ৭১। দলের আহ্বানে সাড়া দিয়ে বিএনপির সদস্য হতে শুরু করেছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। প্রথমবারের মতো ওয়েবসাইটের মাধ্যমে নতুন সদস্য পদ গ্রহণ এবং নবায়নের উদ্যোগকে সফল করতে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে মালয়েশিয়া বিএনপির নেতৃবৃন্দ। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। দেশের প্রথম কোনো রাজনৈতিক দল বিএনপি যারা ওয়েবসাইটের মাধ্যমে সদস্য পদ গ্রহণ, নবায়ন ও ডোনেশনের উদ্যোগ নিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনলাইন পেমেন্ট গেটওয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের পর দেশ বিদেশে থাকা নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে এ প্রক্রিয়ায়। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় নিজেদের উদ্যোগে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে বিএনপির নেতৃবৃন্দ। রবিবার কুয়ালালামপুরের বুকিত বিন্তানের এই কার্যক্রমে অংশ নেয় বিভিন্ন স্থান থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা। এ সময় অনলাইনের মাধ্যমে সরাসরি দলের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে ও অবদান রাখতে পারায় উচ্ছ্বাস জানান তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আইটি ফিল্ডে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে, এটা অসাধারণ একটা শুরু বলে আমি মনে করি। দলীয় সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশে প্রথম ডিজিটাল ভাবে যেভাবে দলের নিবন্ধন হচ্ছে, এটা আসলে আমরা বহির্বিশ্বে অনেক সাড়া পাচ্ছি। আজকে যে আমি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ যে আজকে যে নিমন্ত্রণ করেছে, আমার কাছে অনেক আনন্দিত লাগছে। সবাইকে ভোটে উদ্বুদ্ধ করার জন্য আমরা এই ধরনের কর্মসূচি আরো অব্যাহত রাখবো। স্বল্প সময়ের মধ্যে কয়েক লক্ষ সদস্য বিএনপির সাথে প্রবাসে যোগ করতে পারবেন ইনশাআল্লাহ। নির্বাচনকে সামনে রেখে মালয়েশিয়ায় থাকা কয়েক লক্ষ কর্মীকে এ প্রক্রিয়ায় সম্পৃক্ত করার মাধ্যমে দলীয় নির্দেশনার বাস্তবায়ন চাই বলেও মন্তব্য করেন মালয়েশিয়া বিএনপির নেতৃবৃন্দ। মোস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। 2 কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় বন্দর ব্যবস্থাপনার সক্ষমতা বাড়বে বাংলাদেশের, যার ফলে গতিশীল হবে অর্থনৈতিক কর্মকাণ্ড। তাই এই সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে বিশেষজ্ঞ ব্যবহারকারীরা জানান, তাড়াহুড়ো করে চুক্তি হলেও এতে দেশীয় স্বার্থ ক্ষুণ্ণ হয়নি। আরও জানাচ্ছেন মাইনুল হাসান। দেশের মোট বাণিজ্যের ৯০% সম্পন্ন হয় সমুদ্রপথে, যার আবার সিংহভাগই চট্টগ্রাম বন্দর হয়ে। তবে অদক্ষতা, হয়রানি ও জায়গার অপর্যাপ্ততার কারণে পণ্য জর্জনের নিত্যসঙ্গী অর্থনীতির এই লাইফলাইনের, যে কারণে ব্যাহত হয় বাণিজ্য, গুনতে হয় বাড়তি অর্থ। বন্দর ব্যবস্থাপনায় গতি আনতে চট্টগ্রামের লালদিয়ায় নতুন টার্মিনাল নির্মাণ ও কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল পরিচালনার দায়িত্ব 2 বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয় সরকার।
চুক্তি অনুযায়ী নির্মাণ শেষ হওয়ার পর ৩০ বছরের জন্য লালদিয়া টার্মিনাল পরিচালনা করবে ডেনমার্কের কোম্পানি এপি মোলার, যেখানে বিনিয়োগ হবে $৫৫ কোটি। আর এটি চালু হলে বাড়বে ৮ লাখ কন্টেইনার ওঠানামার সুযোগ, যাকে ইতিবাচক বলছেন ব্যবহারকারী ও বিশেষজ্ঞরা। অপারেটররা যদি এফিসিয়েন্সি লেভেলে পৌঁছতে পারে তাহলে আমার যে রপ্তানি বাড়বে, এটাকে ইফিশিয়েন্টলি হ্যান্ডেল করলে আমার রপ্তানি বাড়ার সুযোগ, সেখানে কিন্তু কোনো সমস্যা তৈরি হবে না, কোনো কনজেশন তৈরি হবে না। তারা যখন কাজগুলো করবেন, তাদের সিস্টেমগুলো যখন চলে আসবে এবং সেখানে তো আমাদের কর্মীরাও যুক্ত থাকবেন। আরেকটা যেটা ডেমনস্ট্রেশন ইফেক্ট হয়, যে আমি করে দেখালাম, অন্যরা সেটা দেখে বলে যে ও যদি করতে পারে, আমি যদি না করি তাহলে তো আমি এই মার্কেটে টিকতে পারবো। তো এই ধরনের যেগুলো ইনডিরেক্ট বেনিফিট, সেগুলিও থিওরিটিক্যালি হওয়ার কথা। এখন বাস্তবে কতটুকু হবে সে তো সময় বলে দেবে। ২০১৪ সালে বুড়িগঙ্গার তীরে পানগাঁও কন্টেইনার টার্মিনাল চালু হলেও ব্যবহারে আগ্রহী হননি ব্যবসায়ীরা, যার পেছনে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা ও বাড়তি ব্যয়কে দোষ দেন অনেকে। তবে সেখানেও গতি আনতে দায়িত্ব দেয়া হয়েছে সুইজারল্যান্ডের মেডলক কোম্পানিকে। এই দুই টার্মিনাল তাড়াহুড়ো করে চুক্তির বিষয়ে সমালোচনা হলেও তাকে ক্ষতির কারণ হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কন্ট্রাক্টগুলি হওয়ার কথা, সেই প্রক্রিয়াকে বাইপাস করে কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য সিদ্ধান্তগুলি নেওয়া, সেরকম কিছু তো আমরা শুনি না। তো সেই ক্ষেত্রে এটাকে কি তড়িঘড়ি বলবো, নাকি ফাস্ট ট্র্যাককে কাজটা যাতে দিয়ে দেওয়া যায়? কারণ এটা তো একটা বিস্ফোরার মতো। আপনি যদি সেটা চিকিৎসায় সময় নেন, তাহলে ওই ফোড়াটা তো আর বসে থাকে না, ক্ষতি তো হতেই থাকে। আমার আদার্স যে পোর্ট যারা অপারেট করতেছে দেশীয়, তারা কিন্তু একটা কম্পিটিশনে পড়বে, এবং তারা যদি ভালো পারফর্ম করে, এফিসিয়েন্সি এনে আনতে পারে, তাহলে কিন্তু আমাদের বাকি পোর্ট অপারেটররাও কিন্তু দেশীয় যারা, তারা কিন্তু পারফর্ম করতে তখন বাধ্য হবে। চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনাও এক বিদেশি অপারেটরের হাতে হস্তান্তরের চুক্তির শেষ পর্যায়ে সরকার, যদিও আদালতের নিষেধাজ্ঞায় বন্ধ আছে কার্যক্রম। মইনুল হাসান, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।